আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা এই বছর কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণ করবেন, আমরা এই ভিডিওতে তাদের জন্য কয়েকটি খাতের আয় একত্র করে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, কর নির্ণয় করতে হয়, মানে রেয়াত পরিগণনা করতে হয়, সারচার্জ পরিগণনা এবং প্রদেয় কর পরিগণনা এই বিষয়গুলো আমরা দেখব যে একজন করদাতার যখন কয়েকটি খাতের আয় একত্রে থাকবে তখন তার ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এই আমাদের যে প্রোগ্রামটি আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে দেয়া আছে, আপনি এই ভিডিওটা এই প্রোগ্রামেরই একটা অংশ। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি যে পুরো প্রোগ্রামে আমরা বিষয়গুলো কিভাবে রেখেছি। তো আমরা যদি একটি প্র্যাকটিক্যাল ট্যাক্স ক্যালকুলেশনে যাই, এখানে আপনি খেয়াল করুন, জনাব আজহারুল ইসলাম একজন বেসরকারি চাকরিজীবী। ২০২৫-২৬ করবর্ষে তার বেতন খাতে আয়ের পরিমাণ ৭ লক্ষ টাকা, গৃহসম্পত্তি খাতে আয়ের পরিমাণ ৪,৫০,০০০ টাকা, ব্যাংক সুদ খাতে আয়ের পরিমাণ ২ লক্ষ টাকা ও এর বিপরীতে উৎসে কর কর্তনের পরিমাণ ২০,০০০ টাকা। অর্থাৎ ওনার এই কয়টি আয় রয়েছে এবং ব্যাংক সুদ খাতের আয়ের এগেইনস্টে তার ২০,০০০ টাকা ট্যাক্স কর্তন আছে। আচ্ছা, করদাতা আলোচ্য কর বর্ষে ডিপিএস ক্রয় করেছে ২ লক্ষ টাকা, বীমা প্রিমিয়াম প্রদান করেছে ৫০,০০০ টাকা এবং উক্ত বীমা মূল্য ছিল ৩ লক্ষ টাকা এবং ভবিষ্যৎ তহবিলে ৫০,০০০ টাকা জমা করেছেন। করদাতা ব্যক্তিগতভাবে একটি গাড়ি ব্যবহার করেন এবং করদাতা একটি ৫ তলা বাড়ির মালিক, যার প্রতি তলার আয়তন ২,০০০ বর্গফুট। করদাতা মোট সম্পদের পরিমাণ ২,৮০,০০,০০০ টাকা। এখন তাহলে আমরা দেখব যে এই যে সিনারিওটা দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনের ভিত্তিতে এই করদাতার ট্যাক্স কিভাবে বেরোবে, রেয়াতটা কিভাবে বেরোবে। এখানে দেখেন, আমি করযোগ্য আয় আছে এই বিষয়গুলো অলরেডি আমি বুঝতে পেরেছি। কর রেয়াত আছে কিনা, যেহেতু আমি এখানে দেখছি করদাতা ডিপিএস এ ক্রয় করেছেন এবং বীমা প্রিমিয়াম প্রদান করেছে, এর মানে আমি ধরে নিলাম যে তার রেয়াত আছে। আচ্ছা, সারচার্জ দেখুন, সারচার্জের প্রথম শর্ত হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এই করদাতা কিন্তু ওই সারচার্জের সম্পদের দিক দিয়ে মালিকানা হয় নাই। তবে আমরা সারচার্জের যে বিষয়টি জানি যে যদি কোনো করদাতা ৮,০০০ বর্গফুট আয়তনের কোনো বাড়ির মালিক হয়ে থাকে, কোনো আবাসিক বা অনাবাসিক কমার্শিয়াল হোক, যদি ওই সম্পত্তির মালিক হয়ে থাকে যার আয়তন ৮,০০০ বর্গফুট, অথবা যদি একাধিক গাড়ি ব্যবহার করে থাকেন, তাহলে তাকে সারচার্জ দিতে হবে। তাহলে এই করদাতার দেখেন একটি শর্ত যে উনি একটি গাড়ি ব্যবহার করেন, মানে ওনার সারচার্জ কিন্তু আসে না। আরেকটি শর্ত যদি আমরা দেখি, করদাতা একটি ৫ তলা বাড়ির মালিক, প্রতি তলার আয়তন ২,০০০ বর্গফুট। তাহলে ৫ তলা ভবনের যদি প্রতি তলা ২,০০০ হয়, তাহলে তার সর্বমোট কত আসলো? ১০,০০০ বর্গফুট। অর্থাৎ ৮,০০০ বর্গফুটের যে শর্ত, সেই শর্তে করদাতা অলরেডি পড়ে গিয়েছেন, যার কারণে তাকে সারচার্জ দিতে হবে। আর এরপরেই হচ্ছে প্রদেয় কর। তাহলে আমরা প্রথমেই তার আয়গুলোকে ভাগ করে তার কোন কোন আয়ের উপর ট্যাক্স আসবে সেটা আমরা বের করে নিই। বেতন খাতে আয়ের পরিমাণ কত? ৭ লক্ষ টাকা। আমরা জানি যে ষষ্ঠ তফসিল অনুযায়ী কোনো করদাতার যদি বেতন খাতে আয় থাকে, তাহলে তার ৩ ভাগের যে বেতন খাতের যে আয়টা হবে, সে আয়ের ৩ ভাগের ১ ভাগ অথবা ৫ লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটা হবে হচ্ছে করমুক্ত। আর অবশিষ্ট অঙ্কটা করদাতার ট্যাক্সেবল ইনকাম হিসেবে বিবেচিত হবে। তো করমুক্ত অংশটা কি? আমি যদি ৭ লক্ষ টাকার ৩ ভাগের ১ ভাগ নেই, তাহলে এই করদাতার আসে ২,৩৩,৩৩৩ টাকা। এইটা হচ্ছে করদাতার করমুক্ত ধাপ। আমরা আইনটা দেখেন এখানে স্ক্রিনে শো করছে যে
ষষ্ঠ তফসিলের অংশ ১-এর অনুচ্ছেদ ২৭ এটা আপনি ওখানে পেয়ে যাবেন যে কোনো করদাতার যদি বেতন খাতে আয় থাকে সেটা অবশ্যই বেসরকারি করদাতা হতে হবে। সরকারি চাকরিজীবীটা আমরা এখানে আলোচনা করছি না। বেসরকারি চাকরিজীবী করদাতার টোটাল প্রাপ্তির বেতন খাতে টোটাল প্রাপ্তির ৩ ভাগের ১ ভাগ অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। এই দুইটার মধ্যে যেটা কম সেটা করমুক্ত। তাহলে এই করদাতার ৩ ভাগের ১ ভাগ হচ্ছে ২,৩৩,০০০ টাকা এবং ৫ লক্ষ। তার দুইটার মধ্যে এই অঙ্কটাই কম। তাহলে তার বেতন খাতে আমরা করযোগ্য আয় পেলাম কত? ৪,৬৬,৬৬৭ টাকা। এটা আমরা পেলাম। আমরা তাহলে এখানে একটু করে নিই। বেতন খাতের আয় হচ্ছে ৪ লক্ষ। এই অঙ্কটা হচ্ছে বেতন খাতের আয়। এরপরে করদাতার আছে কি গৃহ সম্পত্তি খাতের আয়। আমরা গৃহ সম্পত্তি বলতে ভাড়া খাতের আয়। গৃহ সম্পত্তিকে এখন বলা হয় ভাড়া খাতের আয়। এইটা টোটালটাই হচ্ছে নিট। আর আছে ব্যাংক সুদ খাতের আয়। আচ্ছা, ব্যাংক সুদ খাতের আয় কিন্তু ন্যূনতম কর দেয়। এই ধাপে যেহেতু করদাতার অলরেডি অন্যান্য আয় আছে, তৃতীয় ধাপে যে অলরেডি তার স্ল্যাবটা চেঞ্জ হয়েই যাবে। ন্যূনতম করের বিষয়টি আমরা এই ভিডিওতে আলোচনা করছি না, আমাদের অন্য ভিডিওতে ন্যূনতম করের বিষয়টি বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে আমি এইটা ব্যাংক সুদ খাতের আয় ২ লক্ষ, আমি আয়গুলো একটু বাড়িয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ১৫ লাখ, তাহলে আমরা সবগুলো ধাপ টাচ করতে পারবো। আচ্ছা, তাহলে বেতনটা আমি এই দেখুন এখানে কিন্তু ৫ লাখ চলে আসছে, অর্থাৎ ৩ ভাগের ১ ভাগে কত ৫ লাখ, তার সর্বোচ্চ হচ্ছে ৫ লাখ। তাহলে আমার এখানে বেতন খাতে করমুক্ত ৫ লাখ, অবশিষ্ট ১০ লক্ষ টাকা হচ্ছে করযোগ্য। ভাড়া খাতে ১৪,৫০,০০০ পুরোটাই করযোগ্য। ব্যাংক সুদ খাতে ২ লক্ষ টাকা, এখানে আমি এই করদাতার আর অন্য কোনো আয় দেখছি না। তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকামটা কত আসলো? ২৬,৫০,০০০ টাকা এই করদাতার ট্যাক্সেবল ইনকাম চলে আসছে। আচ্ছা, তাহলে আমি ২০২৫-২৬ এর করের ধাপ নিয়ে যেহেতু করের যে রেট, এই রেটের ভিত্তিতে যেহেতু এই ভিডিওটা করছি, তাহলে প্রথমে আমি এর ট্যাক্সটা ক্যালকুলেশন করে নিব। প্রথম হচ্ছে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত। পরবর্তী ধাপে ১ লক্ষ টাকা, এর পরবর্তী ধাপে ৪ লক্ষ টাকা, এর পরবর্তী ধাপে ৫ লক্ষ টাকা, এর পরবর্তী ধাপ হচ্ছে ৫ লক্ষ টাকা। অবশিষ্টটা দেখেন ষষ্ঠ ধাপের যে এই অংশটা আমরা ২০ লক্ষ টাকা পর্যন্ত গিয়ে এটা আটকে গিয়েছে। ২৬,৫০,০০০ মাইনাস, এটা আমি এক্সেলে দেখিয়েছি। আচ্ছা, তাহলে ২৬,৫০,০০০ টাকার যে ইনকামটা আমরা পেলাম, সেই ইনকামের এগেইনস্টে আমার ট্যাক্সটা কত আসলো? ৪,২০,০০০ টাকা। এটা হচ্ছে আমার আয়ের এগেইনস্টে ট্যাক্স আসলো। এখন আমি দেখব যে এই করদাতা কত টাকা রেয়াত পাবেন। আমরা যে আলোচনাটা যে সিনারিওটা রেখেছিলাম, এখানে আমরা অলরেডি দেখেছিলাম যে করদাতার রেয়াতযোগ্য বিনিয়োগ আছে। তাই আমরা এখন এই ট্যাক্সের পরে উনি এই করদাতা কতটুকু রেয়াত পাবেন সেটা আমরা একটু বের করে নিব। দেখুন উনি ডিপিএস ক্রয় করেছেন, তো আমি দেখি ডিপিএস করেছেন ২ লক্ষ টাকা। আর কি আছে? উনি বীমা প্রিমিয়াম দিয়েছেন। প্রিমিয়াম কত? ৫০,০০০ টাকা। তারপর হচ্ছে উনি ভবিষ্যৎ তহবিলে জমা দিয়েছেন। বিনিয়োগের এই বিস্তারিত বা রেয়াতের বিষয়গুলো অলরেডি আমরা অন্যান্য ভিডিওতে বলে রেখেছি। আপনি সম্পূর্ণ যখন আমাদের প্রোগ্রামে জয়েন করবেন এটা বিস্তারিত পেয়ে যাবেন। ভবিষ্যৎ তহবিলে জমা হচ্ছে ৫০,০০০ টাকা। আচ্ছা, আমরা অলরেডি জানি যে ডিপিএস এ যদি যে কেউই বিনিয়োগ করুক, সেই বিনিয়োগে
সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত উনি রেয়াত হিসেবে তার বিনিয়োগটা বিবেচিত হবে। অতিরিক্ত অঙ্ক সে বিনিয়োগ করতেই পারে, কিন্তু ওইটার এগেইনস্টে উনি রিবেট পাবে না। পাবে সর্বোচ্চ 1,20,000 টাকার উপরে। এটা যদি শুধু 20,000 হতো তাহলে এটাও 20,000 হতো। মানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যাই বিনিয়োগ করেন না কেন, যদি বিনিয়োগকৃত অঙ্ক 1,20,000 টাকার উপরে হয়, তাহলে আপনি শুধুমাত্র 1,20,000 টাকার উপরেই আপনি রেয়াতটা পাবেন। আচ্ছা, বীমা প্রিমিয়াম দেখেন, বীমা প্রিমিয়াম উনি প্রদান করেছে 50,000 টাকা। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই বীমাটার মূল্য ছিল 3 লক্ষ টাকা। তাহলে আমরা জানি যে যদি কেউ বীমা করে থাকে, তার প্রদত্ত প্রিমিয়াম এবং যে বীমা মূল্যের 10% এই দুইটার মধ্যে যেটা কম, সেইটার উপরে রেয়াত বিবেচিত হয়। তাহলে এই করদাতার যে 3 লক্ষ টাকা বীমা মূল্য, এটা 10% এ আসে কত? 30,000 টাকা। দেখুন উনি কিন্তু বীমা প্রিমিয়াম প্রদান করেছে 50,000 টাকা, বাট তার বীমাটি 3 লক্ষ টাকা মূল্যের ছিল বিধায় সে এটা 10% এ 30,000 টাকায় কিন্তু রেয়াতের জন্য পেয়েছে। আচ্ছা, ভবিষ্যৎ তহবিলে জমা, এটা আমরা এই ডিটেলসে বোঝা যায় যে নিয়োগকর্তা এবং যে কর্মচারী দুজনে মিলে সমান 50,000 টাকা জমা দিয়েছেন। এখানে যদি বিষয়টা এরকম থাকতো যে একজনে 50,000 টাকা জমা দিয়েছেন, তাহলে আমরা এটাকে ডাবল করে নিতাম। আর যেহেতু এখানে বলা আছে ভবিষ্যৎ তহবিলে জমা 50,000 টাকা, তো আমরা ধরে নিতে হবে যে নিয়োগকর্তা এবং কর্মচারী দুজনে মিলে 25 50,000 টাকা জমা দিয়েছে। তাহলে এই সম্পূর্ণ অংশটাই আমরা রেয়াত বিবেচনার জন্য পাবো। আর কোনো এই ডেসক্রিপশনে রেয়াত নেওয়ার মতো আর কোনো ফাংশনস নাই। তাহলে আমরা টোটাল বিনিয়োগ পেলাম কত? 3 লক্ষ টাকা। কিন্তু রেয়াতযোগ্য বিনিয়োগ পেলাম, মানে যেটার এগেইনস্টে আমাদের রেয়াত পাবো, সেটার বিনিয়োগ পেলাম 2 লক্ষ টাকা। আমরা জানি যে বিনিয়োগ রেয়াতটা ক্যালকুলেশন করা হয় মোট করযোগ্য আয়ের 3%। আমরা দেখি এটার 3% এ কত আসে, ইনটু 3%, এবং বিনিয়োগকৃত অঙ্কের 15%। তাহলে বিনিয়োগকৃত অঙ্কের 15% এ কত আসে, যেটা রেয়াত যোগ্য হিসেবে বিবেচিত হবে ওই অঙ্কের 15%, এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই হচ্ছে রেয়াত হিসেবে বিবেচিত হবে। তো এই করদাতার এই তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা? যেটা উনি বিনিয়োগ করেছে, বিনিয়োগের এগেইনস্টে যে 30,000 টাকা পেয়েছে, এই 30,000 টাকাটাই হচ্ছে তার কম। তাহলে আমাদের এখানে 4,20,000 টাকা থেকে আমরা রেয়াত পেলাম 30,000 টাকা। অবশিষ্ট কত রইল? 3,90,000 টাকা। তো এরপরের ফাংশনসটা কি? সারচার্জ। তো আমরা এখানে অলরেডি দেখেন সারচার্জের যে কয়েকটা বিষয়, যে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে আমরা সারচার্জ পাচ্ছি না। তারপর হচ্ছে ওনার সম্পদ 2,80,00,000 টাকা, এখানেও আমরা সারচার্জ পাচ্ছি না। কিন্তু উনার যে 5 তলা বাড়ি আছে, প্রতি তলা 2,000 বর্গফুট মিলে তার বাড়ি আয়তনটা হয়ে গেছে 8,000 স্কয়ার ফিটের বেশি, মানে 10,000 স্কয়ার ফিট। তো শর্ত হচ্ছে কেউ যদি 8,000 স্কয়ার ফিটের অধিকের কোনো স্থাপনার মালিক হন, তাহলে তাকে ন্যূনতম 10% সারচার্জ দিতে হবে। তাহলে এই করদাতা সারচার্জ প্রযোজ্য হলো কত পার্সেন্ট? 10%। তাহলে প্রথমে আমরা কর বের করলাম, রেয়াত বাদ দিলাম, অবশিষ্ট যে করটা আছে এটার উপরে আমরা আরো 10% সারচার্জ অ্যাড করব। তাহলে দেখুন আমার আগের কর, মানে রেয়াত পরবর্তী কর এবং সারচার্জ, এই দুটো মিলে আমার প্রদেয় কর চলে আসলো কত? 4,29,000 টাকা। আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন আমরা এই পুরো চিত্রে আমরা দেখেছি যে তার কিন্তু সুদ খাতে আয়ের বিপরীতে 20,000 টাকা কর্তন রয়েছে। তাহলে এই 4,29,000 টাকা থেকে 20,000 টাকা কিন্তু বিয়োগ হবে। বিয়োগ হয়ে অবশিষ্ট
৯,০০০ টাকা তাকে ট্যাক্স হিসাবে এই বছর পে করতে হবে। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আলোচনাটি বুঝতে পেরেছেন। আপনারা আমাদের এই প্রোগ্রামটিতে জয়েন করতে পারবেন। এইখানে আমরা আরো বিস্তারিত ভেঙে প্রতিটা খাতের আয় ভেঙে আমরা বুঝিয়েছি। প্রত্যেকটা সেশনের পরে আমরা পরীক্ষা দেওয়ার মতো সুযোগ রেখেছি এবং আপনি চাইলে হাতে থাকা মোবাইল অ্যাপ দিয়েই কিন্তু এই সম্পূর্ণ প্রিপারেশনটি নিয়ে নিতে পারেন। ধন্যবাদ। আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে www.bdtaxation.com অথবা আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যেয়ে বিডি ট্যাক্সেশন লিখে সার্চ করুন, আপনি অ্যাপটা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।